এই বাড়িটি কার নামে? এই জমিটি তুমি কার নামে কিনবে? এই গাড়িটি কার নামে ছিল? এই কারখানাটি কার নামে রয়েছে? তো এই যে কথাগুলি আমরা প্রায়শই বলে থাকি বা শুনে থাকি, এই কথাগুলিকেই ইংরেজিতে তোমরা কিভাবে বলবে আজকের ক্লাসে একটি সেন্টেন্স স্ট্রাকচারের মধ্য দিয়ে তোমাদের বুঝিয়ে দিব। সেই সঙ্গে আরও কিছু সেন্টেন্স স্ট্রাকচারস রয়েছে। তো এই সেন্টেন্স স্ট্রাকচারগুলি যদি তোমরা শিখে রাখতে পারো তাহলে তোমরা সহজেই স্পোকেন ইংলিশ শিখতে পারবে। তো স্টেপ বাই স্টেপ একটি করে সেন্টেন্স স্ট্রাকচার আমি তোমাদের দেখাচ্ছি। তো এখানে প্রথম যে সেন্টেন্সটি রয়েছে, এই বাড়িটি কার নামে, মানে মালিকানাটা কার নামে রয়েছে, কার নামে পেপারস রয়েছে। তো এই সেন্সে আমরা সেন্টেন্সটা বলে থাকি। তো শুরুতে আমরা নিয়ে লিখব ইন হুজ নেম। ইন হুজ নেম এই বাড়িটি ইজ দিস হাউস। ইন হুজ নেম ইজ দিস হাউস বা ইন হুজ নেম ইজ দ্য হাউস বাড়িটি। তো এই বাড়িটি কার নামে? ইন হুজ নেম ইজ দিস হাউস। পরের সেন্টেন্সটি এই গাড়িটি কার নামে ছিল। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? পাস্ট টেন্সে রয়েছে। তো আগের সেন্টেন্সের মতোই শুরুতে ইন হুজ নেম ওয়াজ দ্য কার। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো এখানে বিভার্বগুলো অবজেক্টের আগে চলে আসবে। ইন হুজ নেম ওয়াজ দ্য কার। ইন হুজ নেম দ্য কার ওয়াজ এভাবে আমরা বলবো না, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এই সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে শুরুতে আমরা নিয়ে আসবো ইন হুজ নেম, অর্থাৎ কার নামে। তারপর সেন্টেন্সের বাকি অংশটা গঠন করব অ্যাকর্ডিং টু টেন্স। তো পরের দুটি সেন্টেন্স দেখলে পরে তোমাদের বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে যে তুমি এই বাড়িটি কার নামে কিনতে চাও, মানে তুমি যে বাড়িটা কিনবে কার নামে কিনতে চাও। তো এই সেন্টেন্সটাকে কিভাবে বলবে? ইন হুজ নেম ডু ইউ ওয়ান্ট টু বাই এই বাড়িটি। তো দিস হাউস। ইন হুজ নেম ডু ইউ ওয়ান্ট টু বাই দিস হাউস, মানে তুমি এই বাড়িটা কার নামে কিনতে চাও। পরের সেন্টেন্স, তারা কার নামে এই জমিটি কিনবে। সিম্পল ফিউচার টেন্সে রয়েছে সেন্টেন্সটি। এই সেন্টেন্সটাকে কিভাবে বলবে? ইন হুজ নেম উইল দে বাই। তারা কার নামে এই জমিটি কিনবে, নট বাড়িটি। তো ইন হুজ নেম উইল দে বাই দিস ল্যান্ড। তারা কার নামে এই জমিটি কিনবে। তো এখানে চারটি সেন্টেন্স দেখালাম। তো আশা করি সেন্টেন্স স্ট্রাকচারটি তোমরা বুঝতে পেরেছো। তো এই স্ট্রাকচারকে ফলো করে এই জাতীয় সেন্টেন্সগুলো তোমরা বলার চেষ্টা করবে। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে যে দ্রৌপদী মুর্মু কততম রাষ্ট্রপতি। তো এইরকম সেন্টেন্স আমরা প্রায়ই শুনে থাকি যে কততম প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বাংলাদেশের কততম প্রধানমন্ত্রী ছিলেন, যে ক্লিন্টন আমেরিকার কততম রাষ্ট্রপতি ছিলেন, বা নরেন্দ্র মোদী ভারতবর্ষের কততম প্রধানমন্ত্রী। তো এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে ইংরেজিতে বলবো? তো এখানে দ্রৌপদী মুর্মু কততম রাষ্ট্রপতি, মানে রাষ্ট্রপতি হিসেবে তার নম্বরটা কত, সিরিয়াল। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হোয়াট নাম্বার অফ প্রেসিডেন্ট। হোয়াট নাম্বার অফ প্রেসিডেন্ট। তো ওই হোয়াট নাম্বার এই ফ্রেজটির অর্থ হচ্ছে কততম। তো হোয়াট নাম্বার অফ প্রেসিডেন্ট ইজ দ্রৌপদী মুর্মু। হোয়াট নাম্বার অফ প্রেসিডেন্ট ইজ দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু কততম রাষ্ট্রপতি। তো এই স্ট্রাকচারকে ফলো করে আমরা এই সেন্টেন্সটা বলতে পারবো যে নরেন্দ্র মোদী কততম প্রধানমন্ত্রী। সেক্ষেত্রে হোয়াট নাম্বার অফ প্রাইম মিনিস্টার ইজ নরেন্দ্র মোদী। হোয়াট নাম্বার অফ প্রাইম মিনিস্টার
ইজ শেখ হাসিনা। শেখ হাসিনা বাংলাদেশের কততম প্রধানমন্ত্রী? অর্থাৎ এই জাতীয় সেন্টেন্সগুলোকে এইভাবে বলতে হবে যে দ্রৌপদী মুর্মু ভারতের কততম রাষ্ট্রপতি। অর্থাৎ এই সেন্টেন্সটি যদি একটু আমরা আলাদাভাবে বলতে চাই, এখানে বলেছি দ্রৌপদী মুর্মু কততম রাষ্ট্রপতি, বাট এখানে দ্রৌপদী মুর্মু ভারতের কততম রাষ্ট্রপতি। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হোয়াট নাম্বার অফ ইন্ডিয়ান প্রেসিডেন্ট, what number of Indian president is Draupadi Murmu? What number of Indian president is Draupadi Murmu? দ্রৌপদী মুর্মু ভারতবর্ষের কততম প্রধানমন্ত্রী। তো এই সেন্টেন্সটাকে চাইলে অন্যভাবে বলা যেতে পারে। একটি সেন্টেন্স যে শুধু একভাবেই বলা যাবে বা বলতে হবে এমন কোনো বিষয় নেই। তো এই সেন্টেন্সটাকে চাইলে তোমরা এভাবে বলতে পারো, হোয়াট ইজ দ্য নাম্বার অফ দ্রৌপদী মুর্মু অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ এভাবেও সেন্টেন্সটাকে বলা যেতে পারে। পরের সেন্টেন্স, রাজীব গান্ধী ভারতের কততম প্রধানমন্ত্রী ছিলেন। তো পাস্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটি, কততম প্রধানমন্ত্রী ছিলেন। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হোয়াট নাম্বার, কততম প্রধানমন্ত্রী ছিলেন, হোয়াট নাম্বার অফ প্রাইম মিনিস্টার, what number of prime minister was Rajiv Gandhi? What number of prime minister was Rajiv Gandhi? রাজীব গান্ধী কততম প্রধানমন্ত্রী ছিলেন। তাহলে এই কততম যুক্ত এই যে বাক্যগুলো রয়েছে তোমরা ইজিলি তৈরি করতে পারবে এই স্ট্রাকচারকে ফলো করে। তো এখানে লাস্ট আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, খুবই ভালো একটি সেন্টেন্স স্ট্রাকচার। একটি ইডিয়ম ব্যবহার করে এই সেন্টেন্সগুলো তোমরা বলবে যে তাকে কিছু বলবে না, তার মুড ভালো নেই। আমাকে কিছু জিজ্ঞাসা করবে না, আমার মুড ভালো নেই। তো এই সেন্টেন্সগুলো ইংরেজিতে আমরা কিভাবে বলবো? যে তাকে কিছু বলবে না, তার মুড ভালো নেই। ডোন্ট, এখানে তাকে কিছু বলা বা জিজ্ঞাসা করা, আস্ক হিম এনিথিং, ডোন্ট আস্ক হিম এনিথিং, his back is up, don't ask him anything, his back is up। তাকে কিছু বলবে না, জিজ্ঞাসা করবে না, his back is up মানে তার মুড ভালো নেই, খুব রাগের অবস্থায় আছে বা এমন একটা মানসিক অবস্থা আছে বা কিছু জিজ্ঞাসা করলে সে হয়তো ঝগড়া শুরু করে দিবে। তো এই সেন্টেন্সগুলো তৈরি করতে গিয়ে এখানে একটি ফ্রেজ ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে সামওয়ানস ব্যাক ইজ আপ। তো এর অর্থই হচ্ছে মুড ভালো নেই, একটা রাগের মতো একটা অবস্থায় রয়েছে। তো এই ইডিয়মটাকে ব্যবহার করে পরে আরেকটি সেন্টেন্স তৈরি করছি যে আমাকে কিছু জিজ্ঞাসা করবে না, আমার মুড ভালো নেই, বা আমাকে এখানে বিরক্ত করবে না, আমাকে বিরক্ত করবে না, আমার মুড ভালো নেই। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ডোন্ট বদার, don't bother me, my back is up, আমার মুড ভালো নেই। তো যেখানে যেরকম সাবজেক্ট থাকবে সেই অনুসারে আমরা এখানে পজিটিভ প্রোনাউন ব্যবহার করব। তো এখানে আমার মুড ভালো নেই, মাই ব্যাক ইজ আপ, তার নেই, সেই ক্ষেত্রে হিজ ব্যাক ইজ আপ এই প্রোনাউনটাকে অ্যাকর্ডিং টু সাবজেক্ট চেঞ্জ করে নিতে হবে। আর বাকি সেন্টেন্সটা তোমাদের প্রয়োজন অনুসারে গঠন করে নেবে।